হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নীল। আজকে এই ভিডিওতে মানসী সিনহা পরিচালিত ৫ নম্বর স্বপ্নময় লেন নতুন বাংলা সিনেমা, সেই সিনেমাটা রিভিউ করবো। এর ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব। সত্যি বলছি, মানসী সিনহার এর আগের যে ছবিটা ছিল, তার প্রথম ছবি, তার পরিচালিত এটা আমাদের গল্প, সেই ছবিটা আমার খুবই বাজে লেগেছিল, যে কারণে তার দ্বিতীয় ছবিটা দেখবার আমার ইচ্ছেই হচ্ছিল না। হলে যাব, টিকিটটা কাটবো, পয়সাও খরচা হবে, এনার্জিও খরচা হবে, আমার যাওয়ার ইচ্ছা একেবারেই ছিল না। আমি শুধুমাত্র নিজের দায়িত্ব একজন প্রফেশনাল হিসেবে, যেহেতু আমি রিভিউ করি, আমি জানি অনেকে আপনারা এই সিনেমাটা রিভিউ হয়তো চাইছেন মনে মনে, প্রচুর যে কমেন্টস পড়েছে এই সিনেমাটাকে নিয়ে সেরকম ব্যাপার একেবারেই নয়, চালচিত্রকে নিয়ে যেমন প্রচুর কমেন্টস পড়েছে, তো আমি তাদের জন্যই, দর্শকদের জন্যই কোথাও একটা গেলাম সিনেমাটা দেখতে প্রফেশনাল হিসেবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও মনে হলো যদি ছবিটা ভালো হয়ে যায়, কারণ 4টে বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, 4টে বাংলা সিনেমা মুক্তি পাওয়ার পর বাকি 3টে আমি রিভিউ করলাম, আর একটা রিভিউ করলাম না, সেটা যে সিনেমাটার প্রতি রিভিউ করলাম না সেটার প্রতি একটা অন্যায় হবে। আমার জন্য তো কোনো একটা বাংলা সিনেমা আসছে না, আমার জন্য 4টে বাংলা সিনেমা আসছে। আমি কোনো একজন দুজনের ভালো চাইছি না, আমি বাংলা সিনেমার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো চাইছি। কিন্তু সেই ভালো চাইতে গিয়ে আমি খারাপ সিনেমাকে কিন্তু ভালো বলতে পারবো না, ওটাই কিন্তু সাপোর্ট করাই মনে করি না। সিনেমার মধ্যে সত্যি বলছি খুব সামান্যই কিছু জিনিস ভালো রয়েছে, কিছু জিনিস কিন্তু পজিটিভ রয়েছে। সেটা না, সিনেমাতে যখন অপরাজিতা আড্ডোর একবার এন্ট্রি হয়, খরাজবাবুর এন্ট্রি হয়, চন্দন সেনের এন্ট্রি হয়, এই তিনজনের মধ্যে কিছু সিন রয়েছে, বিশেষ করে চন্দন সেনের এখানে যে ক্যারেক্টারটা, যার ওই বলা স্বভাব রয়েছে, ওই এই শব্দটা সে তার প্রত্যেকটা ডায়লগে ব্যবহার করে, এই 3টে ক্যারেক্টারের মধ্যে কিছু সিন রয়েছে, ওই 5-10 মিনিট সিনেমাতে ফানি, সেই জায়গাতে কমেডিটা ওয়ার্ক করে, সেই জায়গাটা ছবিটা এন্টারটেন করতে পারে, এটাই কিন্তু ছবিটার একমাত্র ভালো দিক। আমি কিন্তু পারফরমেন্সেসেরও এখানে খুব বেশি প্রশংসা করতে পারছি না। ইনফ্যাক্ট সেকেন্ড হাফে অপরাজিতা আড্ডোর মতন অভিনেত্রী, যাকে আমরা ভালো একজন অভিনেত্রী কনসিডার করি, অসাধারণ সমস্ত পারফরমেন্স তার থেকে আমরা প্রিভিয়াসলি পেয়েছি, তিনিও কিন্তু খুবই বাজে অভিনয় বেশ কিছু জায়গাতে এই ছবিতে করেছে। ফরাজবাবু, তারও কিন্তু এই ছবিতে পারফরমেন্স খুব একটা মনে রাখবার মতন নয়, ওকে ওকে টাইপের, এবং ভালো স্ক্রিপ্ট না পেলে, ভালো সংলাপ, ভালো ক্যারেক্টার না পেলে তখন অভিনেতা অভিনেত্রীদেরকেও তো দোষ দিয়ে লাভ নেই। অনেক সময় ডিরেক্টর চায় একটা কাইন্ড অফ পিচের অভিনয়, সেটা ডেলিভার করতে হয় প্রফেশনাল হিসেবে তাদেরকে। ঋত্বিক চক্রবর্তী সন্তান, আমি একই কথা বলেছিলাম, সেম জিনিসটা এখানেও আমি বলবো। এবং মানসী সিনহার ছবিতে পারফরমেন্সটা কীরকম হয় বলুন তো? মানসী সিনহাকে যে ধরনের ক্যারেক্টার নানান ছবিতে অভিনেত্রী হিসেবে দেওয়া হয়, সে যেরকম পারফর্ম করে, একটা লাউড ওভার পিচড অ্যাক্টিং, সেই জিনিসটাই কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার তার গোটা ছবি জুড়ে, ইমোশনাল সিন হোক, কমেডি সিন হোক, সব জায়গাতে কিন্তু ওই ধরনের পারফরমেন্স দিচ্ছে। ফলত ছবিটা যেটা দাঁড়াচ্ছে, ছবিটা যে ওয়ার্ল্ডটা, মানে সেটা না একেবারেই সিনেমাটিক নয়, মানে সেটা সিনেমা দেখছি মনেই হয় না। ফ্যামিলি ড্রামা মানে সিরিয়াল, এই স্টেটমেন্টটাকে আমি কিন্তু সাবস্ক্রাইব করি না। কিন্তু সত্যি বলছি, 5 নম্বর স্বপ্নময় লেন একটা আদ্যপ্রান্ত সিরিয়াল হয়েছে, এটা কিন্তু একেবারেই কোনো সিনেমা এটাকে বলা চলেই না। তার কারণটা কিন্তু মেকিংটা, ট্রিটমেন্টটা, মানে এখানে মিউজিকের ব্যবহার মিনিমাল, মানে কনভারসেশন কনভারসেশন কনভারসেশন, ডায়লগ 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 ডায়লগ, ড্রামা মানেই তো এটা। কিন্তু ডায়লগ যত ভালোভাবে লেখা হবে, যত ভালো পারফরমেন্স হবে, এবং যত ভালো মিউজিকের ব্যবহার হবে, তত ভালো কিন্তু ড্রামাটা তৈরি হবে, তত ভালো কিন্তু এলিভেট হবে ড্রামাটা। সেই জিনিসটা এই ছবিটার মধ্যে হয় না। পারফরমেন্স ভালো না বললাম, মিউজিকের ব্যবহার প্রচণ্ড পুয়ার, প্রচুর সিন রয়েছে যেখানে জাস্ট ডায়লগ 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 ডায়লগ, মিউজিকের ইউজই নেই, মানে টানা 4-5টা সিন চলছে এবং ডায়লগ 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 কথা বলছে, কোনো মিউজিক আসছে না ছবির মধ্যে, মানে মিউজিকের ব্যবহারই করা হয়নি, ডায়লগের কোনো ওয়েট নেই সত্যি বলতে, পুয়ারলি রিটেন ডায়লগ। সিরিয়ালে যে জিনিসটা হয় 90% ডায়লগ ইম্পর্টেন্টই নয়, 10% ডায়লগ ইম্পর্টেন্ট ছবিটার গল্পটা বোঝার জন্য, এই ছবির ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই কিন্তু ঘটেছে। ফলত মানে ড্রামা তৈরি করতে, একটা ড্রামা ছবি, সেখানে মানে কিছু ফিলই আপনি করতে পারছেন না, ক্যারেক্টারগুলোকে আপনি চিনতেই পারছেন না, মানে পাস্টের টাইম লাইন, প্রেজেন্টের টাইম লাইন, দুটো টাইম লাইনে গল্পটাকে এখানে বলা হয়। ফার্স্টে পুরো জিনিসটা আমরা আর কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখি, এবং সেখানে যে ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পেয়েছি, সেই ক্যারেক্টারগুলো আসলে কে প্রোটাগনিস্ট বা কাদের গল্প আমরা দেখছি বোঝবার কোনো উপায় নেই, যে কে রিয়েল ক্যারেক্টার্স আর কারা এক্সট্রা। মানে একটা ছবির মধ্যে তো প্রচুর এক্সট্রাও থাকে, যে 30 জনকে দেখানো হচ্ছে ছবির মধ্যে, একটা বিশাল বড় বাড়ি, কিন্তু সেখানে আসলে আমাদের প্রধান চরিত্রগুলো হচ্ছে 4-5 জন, 6 জন 7 জন, বাকি এক্সট্রা। কে যে এক্সট্রা, কে যে রিয়েল ক্যারেক্টার বোঝাই যাচ্ছে না, এমনভাবেই ফার্স্ট অ্যাক্টার কি ছবিটা চলতে থাকে, বিশাল সমস্যা সেখানে হয়ে গেছে। এবং তার পরবর্তীতেও যখন মানে প্রেজেন্টের টাইম লাইনে ফিরে আসে, তখন কোন ক্যারেক্টারটা যে আসলে পাস্টের কোন ক্যারেক্টারটা, মানে কার যে বয়স বেড়ে গেছে, কার যে বয়স কমে গেছে, মেকআপের মাধ্যমে সেগুলো বোঝানোর কোনো রকম কোনো প্রচেষ্টা বা ডায়লগের মাধ্যমে অডিয়েন্সকে সেটা বুঝিয়ে দেওয়া, অনেক দর্শকের কাছে এই বিষয়টা ক্লিয়ারই হবে না। লম্বা লম্বা সিন টানছে একটাই লোকেশনে, ঘরের মধ্যে 15টা ক্যারেক্টার, 14টা ক্যারেক্টার, তারা বকবক বকবক করেই যাচ্ছে, প্রচণ্ড বোরিং একটা ছবি, প্রচণ্ড বোরিং ছবি, একদম ফার্স্ট মোমেন্ট থেকে ছবিটা বোরিং। এই ছবিটা মানে সত্যি বলছি, এটা আমাদের গল্প থেকেও আমার খারাপ ছবি মনে হয়েছে। এটা আমাদের গল্পে ক্লাইম্যাক্সে তবু কিছু একটা ঘটনা ঘটে, যেটা আপনাকে একটু মনে হয় যে আচ্ছা ঠিক আছে, একদম কিছু হচ্ছিল না, কিছু একটা ইভেন্ট তো ঘটলো, একটুখানি যে দেখি তো এবার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, অ্যাটলিস্ট সেইটুকু একটা ইন্টারেস্ট অডিয়েন্স হিসেবে আমার মধ্যে জন্ম দিতে পেরেছিল। সেটাও আসলে খুব পুয়ার ছবি, কিন্তু তবুও ছবিটা যে ওয়ার্ক করেছে বক্স অফিসে, ফ্যামিলি অডিয়েন্সের পছন্দ হয়েছে কোথাও একটা, তার কারণটা কিন্তু ক্লাইম্যাক্সটা একটা আনইভেন ঘটনা ঘটে। যারা ছবিটা দেখেনি আমি তাদের জন্য স্পয়েল করছি না, যারা দেখেছেন তারা খুব ভালো মতো জানেন। এই ছবির ক্লাইম্যাক্সটা খুবই ডাল,
মানে খুব ফ্ল্যাট একটা ক্লাইম্যাক্স, একটা বাড়ি, সেই বাড়িকে কেন্দ্র করে ইমোশন, সেই বাড়িকে ফিরে পাওয়ার চেষ্টা, এই যে পুরো বিষয়টা না, এটা খুব সারফেস লেভেলে রয়ে গেছে। মানে বাড়িটাকে যে ভালোবাসা, মেইয়ারাগান বলে একটা ছবি কয়েকদিন আগে এসেছিলো, অরবিন্দ স্বামী ছিল, অরবিন্দ স্বামীর যে ছেলেবেলাটা পাস্টের টাইম লাইনে, সেখানে বাড়িটাকে ভালোবাসা খুব সামান্য ডেভেলপমেন্ট দিয়েছে, এখানে না প্রচুর ডেভেলপমেন্ট দিচ্ছে, 30-40 মিনিট ধরে ফার্স্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেটা বললাম, কিচ্ছু হচ্ছে না ইমোশন। কিন্তু ওখানে কম ডেভেলপমেন্ট দিয়েছে, কিন্তু সেখানে পারফরমেন্স এত ভালো, বা এমনভাবে সিনটাকে, মানে ডায়লগ নেই তা সত্ত্বেও আপনি বুঝতে পারছেন যে ওই ছেলেটার ওই বাড়িটার প্রতি ইমোশনটা, আবেগটা ঠিক কতটা। তো সেই জিনিসটা এই ছবির মধ্যে হয়ই না, এবং সেটাই ছবিটার মূল থিম ছিল, যে একটা বাড়ি, সেই বাড়িটাকে প্রত্যেকে ভালোবাসে, সেই বাড়িটা ফিরে পাওয়ার চেষ্টা, তারা ফিরে পাচ্ছে কি পাচ্ছে না, এখানেই তো ছবিটা ফেল করে যায়, কোর জায়গাতেই তো সমস্যা। সো ইটস আ ভেরি ভেরি ব্যাড মুভি অ্যাকচুয়ালি। এই ছবিটাকে নিয়ে মানে কথা না বললেই বেটার হতো, কারণ চারটে ছবির ক্ল্যাশ হচ্ছে, সেখানে একটা ছবিকে আমি খারাপ বলছি এতটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আবার নাও যদি রিভিউ করি, তাহলেও পাবলিক বলবে যে আরে ভাই তুমি একটা সিনেমাকে সাপোর্ট করছো না, বাকি তিনটে রিভিউ করছো, আরেকটাকে তুমি দেখবার প্রয়োজন বোধ করছো না। তো আমি দেখেছি, আমার যেটা মতামত আমি শেয়ার করলাম, এখন সেটা কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।